আসসালামু আলাইকুম। খুরশিদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এর মাধ্যমে এই মামলার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। গত ৩০ জুলাই এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আজ গ্রেফতারকৃত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান ও আনোয়ার পারভেজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় ৩০ আসামির মধ্যে ২৪ জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আজ তৃতীয় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলায় গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ১। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে জানতে চাচ্ছি ট্রাইব্যুনালে স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, আদেশের বিষয়ে আর কি তথ্য আছে? আজ কারা সাক্ষ্য দিলেন? কাকলি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা, কিন্তু একটি মামলা হচ্ছে ট্রাইব্যুনাল ২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে ইতিমধ্যেই রংপুরের যে প্রথম শহীদ হয়েছিলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ, তার এই হত্যা মামলায় ইতিমধ্যেই ট্রাইব্যুনাল ২ অভিযোগ গঠন করেছে ৩০ আসামির বিরুদ্ধে। জানেন যে এই মামলায় ৩০ আসামির মধ্যে ৬ আসামি গ্রেফতার আছে এবং তাদেরকে আজকে ট্রাইব্যুনালে আনা হয় সকালে, এবং বাকি ২৪ জন পলাতক আছেন। তাদের অনুপস্থিতি কিন্তু এখন বিচার কাজ শুরু হয়ে যাবে। আজকে অভিযোগ গঠন তো ইতিমধ্যে হয়ে গেল, তার মানে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো, এটা বলা যায় সাইদ হত্যা মামলায়। আরেকটি মামলা হচ্ছে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ চলছে এই জুলাই আগস্ট হত্যায়, তাদের ৩ জনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে তাদের বিরুদ্ধে বিচার কাজ চলছে ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে। আজকে এই মুহূর্তে চতুর্থ সাক্ষ্য দিচ্ছেন। চতুর্থ সাক্ষী হচ্ছে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে মাস্টার্স করা রিনা মুর্মু, যিনি ওই সময় শিক্ষার্থী ছিলেন এবং আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। ১৬ জুলাই যখন আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়, তখন সেই আন্দোলনে এই রিনা মুর্মু সেখানে উপস্থিত ছিলেন, আন্দোলন করছিলেন। তিনি একজন সমন্বয়ক এবং তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন, এবং সাক্ষ্যতে তিনি ১৪ জুলাই কী হয়েছিল, ১৫ জুলাই কী হয়েছিল, তারপর ১৬ জুলাই, এই মুহূর্তে ১৬ জুলাইয়ের গল্পটা তিনি বলছেন, কিভাবে আবু সাইদকে হত্যা করা হয়। এবং ১৬ জুলাই তারা যখন একটা আন্দোলন সংগ্রাম ওইখানে করছিল, তখন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারাও কিন্তু এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে উপস্থিত ছিল, এবং সেখানে কিভাবে আবু সাইদকে হত্যা করা হয় এবং তারাও কিভাবে পুলিশের সাথে যোগ দিয়েছিল এই আন্দোলনের বিরুদ্ধে, এবং আন্দোলনকারীরা কিভাবে প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, এই প্রতিবাদ করছিল, তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। এবং সেই গুলি করার দৃশ্য কিন্তু এনটিভিতেই প্রথম প্রচারিত হয়েছিল, কারণ ১৬ জুলাই দুপুর ২টায় এনটিভির যখন নিউজ প্রচার হচ্ছিল, ১৬ মে খুব সম্ভবত ২টা ১৩ তখন ওইখানে আমাদের যে এনটিভির যে রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মইনুল হক, তিনি কিন্তু লাইভ দিচ্ছিলেন, এবং লাইভের সময় ক্যামেরা যখন ঘুরে দেখাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু আসলে এই যে গুলি করছিল পুলিশ, সেই দৃশ্য কিন্তু এনটিভির ক্যামেরায় ধরা পড়ে, এবং আবু সাইদ যে গুলিবিদ্ধ হয় সেটাও কিন্তু এনটিভিতে প্রচারিত হয়, এবং এই ছবি কিন্তু সবাই পরবর্তীতে এনটিভির কাছ থেকে নেয়, এবং সারা দেশ কিন্তু আলোচিত হয়েছিল, আলোড়ন সৃষ্টি করেছিল আবু সাইদ হত্যা মামলা। এবং এই মামলায় চতুর্থ সাক্ষ্য দিচ্ছে পঞ্চম সাক্ষী হিসেবে সেই প্রতিবেদক অর্থাৎ একেএম মইনুল হক, তিনি কিন্তু ট্রাইব্যুনালের ওয়েটিং রুমে আছেন, এবং এই ৪ নম্বর সাক্ষ্য দেওয়ার পর পঞ্চম সাক্ষী হিসেবে তিনি কিন্তু সাক্ষ্য দিবেন এবং তাকে জেরাও করবেন আসামি পক্ষের আইনজীবী। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের যে কার্যক্রম চলছে। কাকলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ঘোষণাপত্র রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে স্বাগত জানায় বিএনপি। ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে 3টি নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে।
একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছিল, রাষ্ট্রযন্ত্রকে সেই লক্ষ্যে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। অর্থনীতিকে লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংক লুট। জুলাই বিপ্লব উপলক্ষে আজ বিজয় র্যালি করবে বিএনপি। এ বিষয়ে জানতে চাচ্ছি নয়াপল্টনে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, বিএনপির বিজয় র্যালির প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। পল্টনে আজকে বিএনপি আয়োজিত বিজয় মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বিজয় মিছিলের সর্বপ্রকার যে প্রস্তুতির যে বিষয়টি, সেই প্রস্তুতির বিষয়টি সম্পন্ন হয়েছে। ঠিক বেলা ৩টা থেকে মূলত বিজয় মিছিল পূর্ব সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আরও উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা। এবং আমি আপনাদেরকে যদি দেখাই, ইতিমধ্যে নেতাকর্মী আসতে শুরু করেছেন এবং পল্টন ময়দান স্লোগানে স্লোগানে মুখরিত করছেন তারা। এবং তাদের প্রত্যাশা যে 5 আগস্টের যে অভ্যুত্থান পরবর্তী যে বিজয়, সেই বিজয়টি মূলত তারা আজকে তারা স্মরণীয় করে রাখতে বা উদযাপন করতে মূলত এই আয়োজন করেছে। এবং আমি এসে নেতাকর্মীদের সাথে কথা বলেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে 1 বছর পর তাদের প্রত্যাশা কি। তাদের প্রত্যাশা মূলত তারা জানাচ্ছিলেন যে গণ অভ্যুত্থান সময়ে যে গণহত্যা, নির্যাতন, জুলুম এবং জেলের শিকার হয়েছেন যে ব্যক্তিগুলো, সেই ব্যক্তিগুলো যাতে সঠিক বিচার পান সেটি যাতে নিশ্চিত করে বর্তমান এবং আগামী নির্বাচিত যে সরকার আসবে সেই সরকার তাদের সময়কালের মধ্যে যাতে নিশ্চিত করে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয় এবং সকল দলের সহ অবস্থানে এবং অংশগ্রহণে যাতে অনুষ্ঠিত হয়, এরকমটি তাদের কাছে চাওয়া। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছু নেতাকর্মী আমাদেরকে জানিয়েছেন যে বিএনপির দলের মধ্যেও যারা অতীতে অন্য দলে ছিল বা এখন তারা বিএনপিতে আসতে চেষ্টা করছে, সেই নেতা বা কর্মী বা সেই ব্যক্তিগুলোকে যাতে প্রতিরোধ করা যায় সেরকম ব্যবস্থা নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। তো এই ছিল পল্টন ময়দান থেকে বিএনপির বিজয় মিছিলের সর্বশেষ তথ্য। দর্শক, জানছিলাম বিএনপির কর্মসূচির খবর। বেহাল দশা নেত্রকোনার বারহাট্টা উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 10 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা। উঁচু নিচু ছোট বড় গর্তের কারণে এই পথ দিয়ে চলাচল হয়ে পড়েছে অনেকটাই অনুপযোগী। সেই সড়কগুলোর দ্রুত সংস্কার চান স্থানীয়রা। নেত্রকোনা থেকে ভোজন দাসের পাঠানো রিপোর্ট। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নৈহাটি বাজার। এই হাটকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে সড়কপথে আসা হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়াও উপজেলার সিংধা, আসমা ও চিরাম ইউনিয়ন হয়ে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা থেকে ধান, পাট এবং মাছসহ অন্যান্য মালামাল নিয়ে সহজে ঢাকায় যাতায়াত করা যায় এই সড়ক দিয়ে। তবে দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার বা পুনর্নির্মাণ না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। দীর্ঘদিন যাবৎ রাস্তাটা খুবই খারাপ অবস্থা আছে। ইতিমধ্যেই 2-1টা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই রাস্তাটি সংস্কার করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্পূর্ণ রাস্তা ভাঙা, আমরা গাড়িগুলো চালাতে পারি না। অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হোক। গরু মারা যায়, মানুষও মারা যায়, অনেক দুর্ভোগে দুশ্চিন্তা এই অত্র এলাকার মানুষ। সড়কগুলো বাজেট অপ্রতুলতার কারণে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থার কথা স্বীকার করে মেরামতের জন্য সড়কটির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। সামনে জুন মাসের মধ্যে পুরো রাস্তাটি, যেখানে বাজার অংশটা আরসিসি হবে এবং অন্যান্য অংশটুকু বিটুমিনাস কার্পেটিং করে আমরা অত্যন্ত সুন্দরভাবে মেরামত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেব। আর সিংধা ইউনিয়নের যে অংশটা আছে আলোকদিয়া মল্লিকপুর যাওয়ার যেটুকু আছে চন্দ্রপুর থেকে, ওইটা আশা করি সামনের অর্থ বছরে আমরা মেরামত করে দেব। দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের ভোগান্তি কমাতে নেত্রকোনার বারহাট্টার সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার নাভাজো নেশন এলাকায় একটি ছোট মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছে। অঞ্চলটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, বিচক্রাফট কিং এয়ার 300 মডেলের বিমানটি আলবুকার্ক, নিউ মেক্সিকো থেকে 2 জন পাইলট ও 2 জন স্বাস্থ্যকর্মী নিয়ে উড্ডয়ন করেছিল।
ফিনিক্স থেকে প্রায় ৩০০ মাইল উত্তর পূর্বে চিনলি বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়। পরে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা ৪ আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত করা হচ্ছে। এই ছিল মোথানের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।